প্রিয় দর্শক, স্বাগত এই সময় অনুষ্ঠানের সঙ্গে আছি আমি এস এম আকাশ। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী এখন ভারত সফরে আছেন। এই সফরকালে ইতোমধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে যেমন প্রতিরক্ষা সমঝোতা আছে, প্রতিরক্ষা সহযোগিতা আছে এবং অন্যান্য সমঝোতাও রয়েছে। কিন্তু যেটা অনেক আলোচনা হচ্ছিল যে তিস্তা চুক্তি হবে, সেটা হয়নি। তবে সে বিষয়ে আশ্বাস পাওয়া গিয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা একটু বিশ্লেষণ শুনব। এর জন্য আমরা আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্য মন্ত্রী, এবং আমাদের সাথে আরও আছেন সৈয়দ আবুল মকসুদ, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সময় অনুষ্ঠানে। আমি সৈয়দ আবুল মকসুদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমাদের বরং এক কাজ করি, মানে আলোচনা যাওয়ার আগে একটা প্রতিবেদন দেখে নিই। আমরা যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তি নিয়ে দুজন বিশ্লেষক কি বলেছেন, যে বিশেষ করে বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়ে ভারতকে আরো সংবেদনশীল হতে হবে এবং পরিপক্কতা প্রদর্শন করতে হবে বলে মত দিয়েছেন তারা। আরো কি বলেছেন সেগুলো দেখে বরং আলোচনায় আসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের সফরে ভারতে আছেন। প্রথা ভেঙে বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশি প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর ক্ষেত্রে আন্তরিকতার কোনো ঘাটতি দেখায়নি ভারত। শনিবার দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যদিও চুক্তির এই তালিকায় বাংলাদেশের জন্য বহুল প্রত্যাশিত তিস্তার পানি বন্টন চুক্তিটি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ তিস্তা চুক্তি না হওয়ার কারণ হিসেবে শুধু মমতা ব্যানার্জির আপত্তিকে দায়ী না করে সন্দেহ প্রকাশ করলেন ভারতের কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা নিয়েও। সিকিমে একাধিক হাইড্রো প্রজেক্ট করছে, তাই যদি হয়ে থাকে এটা দিল্লি তো সমাধান করতেই হবে। এই যে তারা করছে না, কারণ সেখানে একটা বিরাট মেগা প্রজেক্টের বিষয় আছে, 18টা না 22টা হাইড্রো প্রজেক্ট হচ্ছে, সেখানে ফিন্যান্স একটা বিরাট ফান্ডিংয়ের ব্যাপার রয়ে গেছে। এইসব কারণেই তারা ইন্টারেস্টেড না। একটা ফারাক্কা করতেই লেগেছে কত বছর, আর তিস্তা তো হচ্ছেই না। এখানে ওই মাইন্ডসেটের পরিবর্তন, এখানে ওই আমাদের বেসিন সিস্টেম যেটাকে বলা হয় সেভাবে চিন্তা করা দরকার। এখানে নেপাল, ভুটান সবারই আসা দরকার। ওই যে পরিবর্তনটা আসে না। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র কেনার জন্য 50 কোটি মার্কিন ডলার ঋণ বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অন্যান্য খাতে দেয়া হয়েছে আরও $4.5 বিলিয়ন লাইন অফ ক্রেডিট। দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আস্থার সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের চেয়েও অনেক বেশি। রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট সুলতানা কামাল বললেন, বাংলাদেশের বিষয়ে ভারতকে আরো বেশি সংবেদনশীল হতে হবে। ভারতের কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি ঔদার্য দিয়ে, অনেক বেশি আমার মনে হয় যে বাংলাদেশের স্বার্থের প্রতি আরো বেশি করে মনোযোগী হয়ে, আরো বেশি সংবেদনশীল হয়ে তাদের কিছু কিছু পদক্ষেপ নেওয়ার ব্যাপার আছে। সেখানে অনেক সময় আমরা অনেক ঘাটতি দেখি। এটা ঠিক যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ভালো জায়গায় চলে গেছে, যে নতুন উচ্চতায় চলে গেছে, এবং মোদী বলছেন যে তাদের আমলে আরো বেশি ভালো হবে। জনগণের সাথে যে সম্পর্ক করার বিষয়, সেখানে আমি মনে করি না যে সে গুরুত্ব দিচ্ছে। সে অনেকটা মনে করছে যে আমি সরকার বা আমি একটা দলের সাথে যদি আমি সম্পর্ক করি তাহলে চল। ওখানে শর্ট টার্ম গেইন নিয়েই সে চিন্তিত, লং টার্ম গেইন নিয়ে না। কারণ মনে রাখতে হবে যে দুই দেশের সম্পর্কের ভিত্তি যদি জনগণের মধ্যে না থাকে, ওটা কিন্তু টেকসই হয় না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিরোধিতার জন্য বিরোধিতা না করে তথ্য উপাত্ত দিয়ে গঠনমূলক সমালোচনা করার কথাও বলেন এই দুই বিশ্লেষক। যে প্রতিবেদন আমরা দেখলাম সৈয়দ আবুল মকসুদ, যে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা যে যৌথ বিবৃতির কথা আমরা প্রতিবেদনে দেখলাম, সেখানে বলা হয়েছে যে আস্থার সম্পর্ক সেটা কৌশলগত সম্পর্ক থেকেও গুরুত্বপূর্ণ। তো এই আপনার মন্তব্য জানতে চাই। জি, ধন্যবাদ। প্রধানমন্ত্রীর এই ভারত সফর, এটা তো অনেক প্রতীক্ষিত বলা হচ্ছে যে এটা আরো আগে হতে পারতো। বিশেষ করে আগে সর্বশেষ যে ডিসেম্বর মাসেই হওয়ার কথা ছিল, সেখান থেকে পিছিয়ে আস্তে আস্তে এর ভিতরে মনে হয়েছে যেন ভারত সরকারের দিক থেকে কোনো রকমের কোনো গরজের অভাব, কারণ পত্রপত্রিকা যেগুলি আমরা দেখেছি
সেখান থেকে। যাই হোক, তারপরে হয়েছে এবং তিনি খুব বড় রকমের অভ্যর্থনা সেখানে পেয়েছেন, সংবর্ধনা পেয়েছেন। এক দেশের সঙ্গে আর এক দেশের সম্পর্ক দুই দেশের ক্ষমতাসীন দলের সঙ্গে অথবা এক দলের সঙ্গে আরেক দলের এবং এক দেশের নেতার সঙ্গে আরেক দেশের নেতার ভালো সম্পর্ক সেটার সঙ্গে মিলিয়ে ফেলে চলবে না। দেশের সঙ্গে দেশের সম্পর্ক হতে হবে, দেশের জনগণের সঙ্গে দেশের জনগণের সম্পর্ক। এখন এই সরকার, ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেই গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের সরকার পরিবর্তন ঘটবে এবং এই সরকার বলছে যে একেবারে চরম উচ্চতায় নিয়ে গেছে সম্পর্ক। উচ্চতায় নিয়ে যাওয়ার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা আমাদের দেশের জনগণের কাছে কতটা এটা গ্রহণযোগ্য। জনগণ যদি মনে করে যে সত্যি দুই দেশের সম্পর্ক এখন একেবারে চরম ভালো, দুই দেশের দুই সরকারের সাথে সম্পর্ক ভালো থাকা আর দুই দেশের সঙ্গে দুই দেশের সম্পর্ক ভালো থাকা এটা একটু ভিন্ন জিনিস। তো এখন আমরা যেটা দেখছি যে আমাদের পত্রপত্রিকাগুলি, যেহেতু আমাদের ওটা অত্যন্ত প্রায় জীবন মরণ সমস্যার মতো তিস্তার বিষয়টি, তো সেইখানে বেশি অ্যাটেনশন আমরা দিচ্ছি যে এটা হলো কি হলো না, কিন্তু সেটা তো দেখছেন যে কি অবস্থা। কিন্তু তার ছাড়া যে সমস্ত চুক্তি হয়েছে এবং যে সমস্ত ধারাটারাগুলি আমরা দেখছি, এই জিনিসগুলি তো এখন হওয়ার পরে দেখছি আমরা, এগুলি তার বিস্তারিত হয়তো আমরা জানি না। আর এই সব এক দেশের সঙ্গে আর এক দেশের চুক্তি, এগুলি আমাদের পার্লামেন্টে সাধারণত বিস্তারিত আলোচনা হয়। পার্লামেন্টে যদি বিরোধী দল থাকে তাহলে খুব ভালো হয়, বিরোধী দল একের পয়েন্ট বাই পয়েন্ট সেটা ধরে যে এইটার আমাদের জন্য এতটুকু সুবিধা এবং অন্যের জন্য এতটুকু সুবিধা। সেই সব জিনিস আমাদের, যেহেতু এখানে সংসদে কোনো বিরোধী দল বলে কিছু নাই এখন। বিরোধী দল আছে, আনুষ্ঠানিকভাবে তো আছে। না, আনুষ্ঠানিক থাকা কার্যত থাকা দুই জিনিস। এটা তারা নিজেরাই বলছেন যে আমরা তো, তাদের নেতারই তো বলছেন, সরকারও আছে, বলতে পারবে না, সরকারও আছে, বিরোধী দলও আছে। তা কাজেই এই জিনিসগুলি আমাদের জনগণকে এখন যদি মনে করে কেউ যে আমাদের জনগণ খুব কম বোঝে এবং জনগণ অশিক্ষিত, বেকুব, দরিদ্র এবং যারা রাষ্ট্র চালান তারাই বেশি বোঝেন, এটা কিন্তু ঠিক না। কারণ এখন এই যোগাযোগ মাধ্যম এমন একটা জায়গায় গেছে যে রাস্তাঘাটে যেখানে সেখানে রেডিও টেলিভিশন আছে, সেগুলি দেখছে, শুনছে। তাতে হয়েছে কি যে তাদের চেতনার মান কিন্তু এখন অনেক উঁচু। কোন দেশের সঙ্গে কোন দেশের সম্পর্ক কতটা ভালো সেটা জনগণ, আমরা যারা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলি বা লেখালেখি করি, আমাদের চেয়ে যে তারা কিছুমাত্র কম বোঝে তা না। তো সুতরাং ভারত সফরের ফলে বাংলাদেশ কতটা উপকৃত হলো, বাংলাদেশের মানুষের সুদূর প্রসারী কল্যাণ কতটা নিহিত, সেই জিনিসটি বাংলাদেশের মানুষ কিন্তু মোটের উপর বুঝতে পারে। এবং এটাকে দিয়ে আপনি যেভাবেই সরকার এটাকে বোঝান না কেন, কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু এটা, সাধারণ মানুষ বলতে আমি বলছি যে শুধু যে বিরোধী দলের মানুষ তা না, সরকারি দল এবং যে সব দলেরই। তো সেখান থেকে তারা এটা বিচার বিবেচনা করে দেখবে যে এই ধরনের সাধারণ জনগণ কিভাবে দেখছেন সেটা, সাধারণ জনগণের কথা তো আমরা বলতে চাইবো আমরা। কিন্তু আবার আসবো, আমি একটু আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার কাছে আসি। যে কথাটা যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে আস্থার সম্পর্ক কৌশলগত সম্পর্ক চেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই যে দুই প্রধানমন্ত্রী গেলেন, দেখা করলেন, অনেকদিন পরে এই সফরটা হলো, এবং এই সফরের ক্ষেত্রে ইতিবাচক কি দেখছেন আপনি? না, প্রথমে যে আস্থার সম্পর্কের যে কথাটা বলা হয়েছে, মানে কৌশলগত সম্পর্ক থেকে আস্থার সম্পর্ক ভালো। আস্থার সম্পর্কটার জন্য তো আপনার যে ওখানে যৌথ বিবৃতিতে আপনি একটা জিনিস দেখবেন যে বলা হয়েছে যে বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালীকরণ করার জন্য বর্তমান নেতৃত্ব অবদান অপরিসীম। এই একটা কথা যদি আপনি খালি বিবেচনায় আনেন যে বাংলাদেশের মানুষ তো, সাধারণ মানুষ তো জানে যে তারা তাদের ভোটটি দিতে পারে নাই, এবং 2014 সালে যে নির্বাচনটা হয়েছে এটা প্রহসনী নির্বাচন, অর্থাৎ বর্তমানে যে নেতৃত্ব আছে তারা নির্বাচিত নয়, সংসদ নির্বাচিত নয়। সুতরাং এই যে যৌথ বিবৃতিতে যখন একটা কথা বলা হয় বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালীকরণ করা হয়েছে, এই ধরনের মন্তব্যের মাধ্যমে জনগণের আস্থা, বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের তো এখানে সুযোগ নাই। আর আস্থা অর্জনের ব্যাপারে আপনি যে ব্যাপারগুলো আছে, যেটা মাকসুদ ভাই বললেন, যে বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে অগ্রাধিকার হচ্ছে আজকে আমাদের তিস্তা সহ 154টি অভিন্ন নদীর পানির চুক্তি নয় শুধু, এটার
সমন্বিত ব্যবস্থাপনা এবং এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, যেটা আপনি মেকং রিভার অঞ্চলের যে রাষ্ট্রগুলোর মধ্যে একটা আছে, যেটা আফ্রিকাতে নাইলের উপরে আছে। প্রত্যেকটি অঞ্চল আপনি দেখবেন এগুলো শুধু চুক্তি নয়, কারণ চুক্তি তো গঙ্গার পানির তো চুক্তি হয়েছে, কিন্তু আমরা তো জানি সেটার আসলে কি হচ্ছে। এবং সুতরাং এই যে জিনিস, এই প্রত্যাশাটা দেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য খালি তিস্তার উপর নির্ভর করে প্রায় 2 কোটি মানুষ, তাদের জীবন জীবিকা, পরিবেশ, জীব বৈচিত্র্য সবকিছু নির্ভরশীল। আজকে সেই অঞ্চলে মরুভূমি হয়ে যাচ্ছে, আপনি পত্রপত্রিকায় এগুলো দেখাচ্ছে, এবং ওই অঞ্চলের মানুষের জীবন জীবিকার উপরে এটা বড় ধরনের একটা প্রতিঘাত সৃষ্টি করছে। মাত্র 20% জমি সেচের আনতে পারছে, অথচ ওপারে কিন্তু 60-70% সেচের আওতায় নিয়ে আসা হয়েছে। কিন্তু এই যে আমার শুধু অর্থনৈতিক ব্যাপার নয়, এটা তো মানুষের দৈনন্দিন জীবনের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। তারপরে ধরেন তিস্তার পরে আসার কথা ছিল 154টি অভিন্ন নদী, সেটা তো আসার এখনো সুযোগ নেই, যেহেতু পানির বিষয়ে এখানে কোনো এগ্রিমেন্ট হয়নি, এবং বলা হচ্ছে করা হবে। লাস্ট যখন করা হবে বলেছিল 7 বছর আগে, কিন্তু এর আগে যখন মনমোহন সিং ঢাকায় প্রধানমন্ত্রী এসেছিলেন তখন কিন্তু বলা হয়েছিল সহসা করা হবে। 7 বছর অতিক্রম হওয়ার পরে এখন বলছে করা হবে। এবং এর মধ্যে আমরা জানি ভারতে এই পানির ব্যাপারে যে আভ্যন্তরীণভাবে আমরা কোনো এখানে পাওয়ার যে একটা আশা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। তারপরে আসুন, এই যে চুক্তিগুলো হয়েছে, 22টা চুক্তি হয়েছে, এই 22টা চুক্তির দিকে যদি আপনি তাকান, একটু আপনি পুরো দেখেন, মানে এখন তো পুরোপুরি চুক্তি আমরা পাইনি, কিন্তু যেসব বিষয়ের উপর হয়েছে আমার কাছে মনে হচ্ছে 46 বছর পরে বাংলাদেশ বোধহয় সব সক্ষমতা হারিয়ে ফেলেছে। মানে প্রতিটি ক্ষেত্রে এখন আমাদের ওখানে সহযোগিতা লাগবে, ওখানে টেকনিক্যাল সাপোর্ট লাগবে, আমাদের এই প্রতিরক্ষা খাত বলেন, জুডিশিয়ারি বলেন, এমন কোনো খাত নাই যেটার উপর চুক্তি হয় নাই। এবং প্রতিটি চুক্তিতে আপনার আমাদের এখানে এগুলোর উন্নয়নের ব্যাপারে, এগুলোর সহযোগিতার ব্যাপারে, এগুলোর অ্যাজ ইফ 46 বছরে এই দেশ কোনো রকমের সক্ষমতা অর্জন করে নেয়। অথচ আমাদের কিন্তু সামাজিক মানদণ্ড ভারতের চেয়ে অনেক এগিয়ে আছে। আমাদের অর্থনৈতিক উন্নয়নে আমরা অনেক এগিয়ে আছি বিশ্বে, আমাদের কৃষিতে আমরা এগিয়ে গেছি, আমাদের শিল্পে এগিয়ে গেছি, এবং বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় ক্রমান্বয়ে বাড়ছে। বাংলাদেশকে তো অন্য কোনো দেশের সাথে তুলনা করলে হবে না। আমরা বিশ্বের মধ্যে একটা অন্যতম জাতি হিসাবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন এই প্রেক্ষাপটে এই যে চুক্তিগুলোর মাধ্যমে যে আমাদেরকে একটা টাই ডাউন করার যে আমরা দেখতে পাচ্ছি, আমরা কেন সীমিত পর্যায়ে চলে যাব? আমরা কেন মুক্তভাবে আমাদের কাজগুলো করতে পারবো না? আপনি প্রত্যেকটি ব্যাপারে আপনি একেবারে বিদ্যুৎ থেকে শুরু করে, ডিফেন্স থেকে শুরু করে, জুডিশিয়ারি থেকে, এমন কোনো কিছু পাবেন না চুক্তি হয় না এখানে। এটা হচ্ছে সবচেয়ে আমাদের নিজস্ব সক্ষমতা মনে হচ্ছে আমরা হারিয়ে ফেলেছি, এবং নির্ভরশীলতা আমরা বাড়িয়ে ফেলছি। এটা কোনো জাতির জন্য ভালো নয়। নিজের স্বকীয়তা আমরা হারিয়ে ফেলছি, এটা কোনো জাতির জন্য ভালো নয়। এবং আমাদের প্রতিরক্ষা, বাংলাদেশের প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু অত্যন্ত শক্তিশালী, আমরা কিন্তু অত্যন্ত প্রফেশনাল, কিন্তু দেখা যাচ্ছে এই ক্ষেত্রেও আমাদের মনে হচ্ছে কেন যেন একটা নির্ভরশীলতার পর্যায়ে আমরা চলে যাচ্ছি। এবং এটা তো আমার স্বকীয়তা, আমার ইন্ডিপেন্ডেন্স, আমার স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর আমি মনে করি বাংলাদেশের মানুষ নিশ্চিতভাবে, উনি যেটা বলেছেন যে বাংলাদেশের মানুষ কি ভাবছে সেটা আজকে বুঝতে হবে। আমাদেরকে তো গিলানো যাবে না ওইভাবে বলে বলে যে একটা, সুতরাং এই জিনিসগুলো কিন্তু পরিষ্কার করতে হবে, এবং দেশের মানুষ কি ভাবছে সেটাকে সামনে নিয়ে আসতে হবে। আপনার কাছে আবার আসবো রাহুল মকসুদ, আপনার কাছে যেটা জানতে চাই, যেমন কতগুলো প্রসঙ্গে আমরা তিস্তা প্রসঙ্গ আমরা আলোচনা আরো আসবো, তো যে অন্য চুক্তিগুলো যে প্রসঙ্গ যেগুলো চুক্তি হয়েছে, 22টি চুক্তি এবং সমঝোতা, এর মধ্যে 6টা চুক্তি এবং 16টা সমঝোতা, এর মধ্যে প্রতিরক্ষা বিষয় আছে, সমঝোতা আছে। তো যেমনটি বলছিলেন যে স্বাধীনতার এই 46 বছর পরে এসে, যেমন আমির খুরশিদ মাহমুদ বলছিলেন যে আমার মনে হচ্ছে যে
আমরা সক্ষমতা হারিয়ে ফেলেছি, তার মানে এখন প্রত্যেকটা সেক্টরে আমাদের সহযোগিতা লাগবে। আপনি কি সেইভাবেই দেখেন, নাকি আসলে এই যে প্রতিরক্ষা চুক্তিতে আসলে সমঝোতায় কি আছে আমরা যদিও ডিটেলস জানি না, কিন্তু বিষয়গুলো তো হয়েছে? না, চুক্তি তো এক দেশের সঙ্গে আরেক দেশ হচ্ছে সারা বিশ্বব্যাপী। এই চুক্তিগুলি সাধারণত এই রকমের একটা বড় চুক্তি যে মানে 22টি ধারা আছে, তো সেগুলি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তারপরে সেগুলি রচনা করে লেখে হলো কর্মকর্তারা। তা আমাদের দেশের এখন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃত্ব এই দুটো ক্ষেত্রেই আপনাকে বিবেচনা করতে হবে যে যখন অন্য দেশের সঙ্গে আমি একটা চুক্তি করতে যাব, সেই চুক্তি করার জন্য যেমন ধরেন একটা এই যে ছেলে মেয়েদের যে বিয়ে হয়, তো সেখানে কাবিন নামার ভিতরেও তখনও কিন্তু দুই পক্ষ বসে, কেউ হয়তো মেয়ের পক্ষ বলল যে বেশি টাকার কাবিন দেনমোহর, হ্যাঁ, আর ছেলের পক্ষ যতটা কমাতে চায় আর কি, বুঝলেন না। এগুলি হচ্ছে ছোটখাটো ব্যাপারেও এই আমাদের দৈনন্দিন জীবনে এগুলি হয়। তো চুক্তি এই যে এক রাষ্ট্রের সঙ্গে আর এক রাষ্ট্রের যখন হয়, তখন এই যে সক্ষমতার কথাটা যেটা খসরু ভাই যেটা বললেন, যে সক্ষমতা থাকতে হবে, সক্ষমতা থাকতে হবে রাজনৈতিক নেতৃত্বের, যে আমরা তার সঙ্গে যে নেগোশিয়েট করব, ওই আমার টেবিলের ওই পারে যারা আছেন, সেই নেগোশিয়েট করার শক্তিটা রাজনৈতিক নেতাদের থাকতে হবে এবং একই সঙ্গে কর্মকর্তাদেরও থাকতে হবে, কূটনীতিকদের থাকতে হবে, এবং তারা পরামর্শ দেবেন তারা ভাষাটা কিরকম হচ্ছে। পরের কথা, কিন্তু প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা, আমাদের প্রতিরক্ষা এই সহযোগিতা দরকার আছে কিনা, বা যেমন বিচার বিভাগে বা পরমাণু বা বিভিন্ন ক্ষেত্রে যে সহযোগিতাগুলো আমরা করছি, যেগুলো আমরা সমঝোতার কথা বলা হচ্ছে, যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে আমাদের সক্ষমতাকে আমরা হারিয়ে ফেলেছি। চুক্তি আপনার হতেই পারে না, আপনি যেটা বলছেন যে কারোর সঙ্গে কারো চুক্তি হবে না, সেটা কোনো কথা না। আর চুক্তির সাথে সমঝোতা হওয়ার আপনার সক্ষমতার বিষয় যেটা, সেটা আমরা তো ভারতের চেয়ে ছোট দেশ, ভারত আমাদের চেয়ে বড় দেশ, তা তার কাছ থেকে সমঝোতা আপনার চুক্তি যখন হবে, কে কার কাছ থেকে পাবে? আমরা ভারতকে কি দেব? আর ভারতের যেহেতু বেশি আছে, ভারত তো আপনার টাকাও দিতে চেয়েছে করার জন্য, অর্থাৎ সামরিক কেনার জন্য। তা কাজেই তারা তো দিতে চাইছেন, তো দিতে চাইছেন, এটা আমার কতটা প্রয়োজন আছে? আমাদের তো অনেক কিছুই আমরা অন্য বিভিন্ন দেশ থেকে চুক্তি করছি, এবং সেগুলি যেমন ধরেন রাশিয়ার সঙ্গে যে এই যে রূপপুর পারমাণবিক যে সেটা নিয়েও তো কথা হয়েছে, সেটা পরিবেশবাদীরা বলেছেন, নদ-নদী নিয়ে হচ্ছে, এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এক দেশের সঙ্গে আর এক দেশের ক্ষেত্র বিশেষ হতেই পারে। কিন্তু সেই জিনিসগুলি হওয়ার আগে যে একটা জাতীয় পর্যায়ে আপনার হওয়া দরকার, ঐক্যমত্য দরকার, এবং সেটার জন্য হলো যে শুধু যে নিজের দলের ভিতরে আপনার এটা সীমাবদ্ধ থাকবে তা না, নাগরিক সমাজ তার ভিতরে রাখা উচিত, এবং বিভিন্ন জায়গা যারা এই বিশেষজ্ঞ তাদের পরামর্শ নেওয়া উচিত, এবং বিরোধী দল, সেই বিরোধী দল বলতে যারা জনগণের সঙ্গে রাজনীতি করছেন, তারা পার্লামেন্টে রইলেন কি না রইলেন সেটা বড় কথা না। যদি সরকারের সদিচ্ছা থাকে, যদি জাতীয় সংহতি চায়, যদি জাতীয় ঐক্যমত্য চায়, তাহলে সকলের সঙ্গে পরামর্শ করেই করা উচিত, এবং পরামর্শটা করার পরে যদি সকলেই কিন্তু সব ব্যাপারে একমত হবে না, কিন্তু তারপরেও সকলে কি বললো সেটাকে অন্তত বিবেচনায় নেওয়াটা। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে যেসব জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আপনি রাস্তাঘাটের লোকের কাছে জিজ্ঞাসা করেন, তারাও কিন্তু খুব না, যে খুব কনভিন্সড ইঙ্গিত বললে যেটা দাঁড়ায়, অর্থাৎ খুব একটা খুশি। বিভিন্ন সময় এই ধরনের এত বড় একটা সফর প্রধানমন্ত্রীর, এবং সেই সফরের ফলে সেখানে নানান রকমের বড় বড় চুক্তি হচ্ছে, এবং সরকারি দল থেকে মিডিয়া থেকে বলা হচ্ছে, কিন্তু জনসাধারণ সেই জিনিসটাকে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করছে কিনা সেটা খেয়াল রাখা দরকার। এবং সেটা সাইকোলজি, মনস্তত্ত্ব, জনগণের মনস্তত্ত্ব রাজনীতিতে একটা খুব বড় বিষয়, যে এটা কোনো সামরিক সরকার হয়তো সেটা করবে না, কিন্তু গণতান্ত্রিক সরকারের বিবেচনায় রাখতে হবে যে জনগণের কাছে তার ভোটের জন্য যেতে হবে, এবং যে জনগণের জন্য তারা রাজনীতি করেন, তাদের কাছে পরিষ্কার করতে হবে। তাদের স্পষ্ট যদি না হয় তাহলে খুব ভালো জিনিস, কিন্তু আমার কাছে স্পষ্ট হলো না, বুঝলেন না, সরকারকে স্পষ্ট করতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনার কাছে আসি আবারও। আপনি সাবেক বাণিজ্য মন্ত্রী ছিলেন, তা আমরা যেটা দেখি যে ভারতের সাথে আমাদের তো যেগুলো সমঝোতা হয়েছে,
তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমরাস্ত্র সামরিক সরঞ্জাম কেনার জন্য $50 কোটি কথা বলা হয়েছে, সাথে অন্যান্য সহযোগিতার জন্য $500 কোটি ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। আমাদের মতো ছোট একটা দেশে যারা আমরা উন্নয়নশীল দেশ আর উন্নত দেশের দিকে যেতে যাই, তাদের জন্য তো বিভিন্ন রকম সহযোগিতা দরকার আছে। এই সহযোগিতাকে আপনি কেমন দেখছেন এবং এই সহযোগিতাকে কিভাবে ব্যবহার করা যেতে পারে? না, আমাদের তো লোন, আপনাদের সফট লোন, হার্ড লোন আছে, গ্রান্ট আছে। তো সবচেয়ে প্রেফারেবল যেটা থাকে সেটা গ্রান্টস হলে ভালো হয়। আর এগুলো হচ্ছে এটা হচ্ছে সাপ্লায়ার্স ক্রেডিটের মতো, এবং এগুলো টাইট ক্রেডিট। কিন্তু অর্থাৎ আপনি কিন্তু এই মালামালগুলো ভারত থেকে কিনতে হবে, এর বাইরে যেতে পারবেন না। কিন্তু ওই $50 কোটি বিষয়ে বোধহয় কোনো শর্ত দেওয়া নেই। না, $50 কোটি ভারত থেকে কিনতে হবে। $50 কোটি হচ্ছে আপনার অস্ত্রশস্ত্র, হ্যাঁ, সেটাও আপনি ভারত থেকে কিনতে হবে, অবশ্যই কিনতে হবে। এবং $450 কোটি যেটা বলা হয়েছে সেটাও আপনি ভারত থেকে কিনতে হবে। এই লোনগুলি কিন্তু টাইট লোন উইথ ইন্টারেস্ট। অর্থাৎ টাইট লোনে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনার কোনো টেন্ডার হয় না, আপনি ভারতের বাইরে কোথাও যেতে পারবেন না। অর্থাৎ আপনার কিন্তু চয়েসটা খুবই সীমিত, এবং সুতরাং সেই সীমিত চয়েসের মধ্যে এবং দরদামেরও খুব বেশি সুযোগ থাকে না। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এখানে এই টাইট লোনের মধ্যে থেকে একটা সীমিত অবস্থার মধ্যে থেকে আপনাকে এই কাজগুলো করতে হবে। কিন্তু এগুলো কিছু প্রজেক্ট ওয়াইজ কিছু বলা আছে যেগুলো, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে লোনের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে টাইট লোন, এবং এটা হচ্ছে কি বলে সাপ্লায়ার্স ক্রেডিট, সেখানটাই প্রবলেম হয়ে যায়, সেখানে সমস্যা আছে। কিন্তু তার চেয়ে বড় হচ্ছে আপনার সহযোগিতার ক্ষেত্রে যেটা আমাদের হচ্ছে এইডের চেয়ে যেটা বলা হয় ট্রেড, হচ্ছে এখানে আমাদের ভারতের সাথে বিশাল একটা ট্রেড আছে, প্রায় $6.5 বিলিয়ন মতো টোটাল ট্রেড। তার মধ্যে ভারত এক্সপোর্ট করে প্রায় 6 বিলিয়নের মতো, আমরা এক্সপোর্ট করি $500 মিলিয়নের মতো। এবং এই $500 মিলিয়নের মধ্যে যে আমাদের যে জুট গুডসগুলো যায়, যে পাট এবং পাট পণ্য যেগুলো যায়, এগুলোর উপর কিন্তু আবার একটা অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়ে দেওয়া হয়েছে। সেখানে আপনি সরাসরি বাধাগ্রস্ত হচ্ছেন। ফিশিং নেটের উপর তার একটা প্রসেস চলছে। অর্থাৎ আমরা যে পণ্যগুলো এখানে রপ্তানি করার সুযোগ পাই, করার সুযোগ আছে, সেগুলোকে অশুল্ক বাধার মাধ্যমে, অশুল্ক বাধা নিয়ে তো দীর্ঘদিন কথা হচ্ছে, কিন্তু এগুলোতে কোনো সমাধান হয়নি। এই যে এতগুলো চুক্তি সই করলো, যে আমি যেটা আগে বলছিলাম, এখানে তো এই ধরনের কোনো কিছু তারা সমাধান দেয়নি। এই যে বর্ডারে যে আমাদের যে হত্যাকাণ্ডগুলো চলছে, এখানে তো কোনো সমাধান আমরা দেখি নাই কোনো চুক্তির মাধ্যমে। তারপরে যে আপনার এই আমাদের গরু আসতো ভারত থেকে, সেই গরুটা যে বন্ধ করে দিয়ে, এটা তো আগে একেবারে ব্রিটিশ আমল থেকে, পাকিস্তান আমল থেকে বাংলাদেশ পর্যন্ত এটা ফ্রি ফ্লো ছিল। এবং বাংলাদেশের এই গরুর আসাটা, এবং বাংলাদেশের মানুষের কিন্তু প্রোটিনের, এটা খাওয়া দাওয়ার আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে এটা কিন্তু একটা বড় অংশ, যে প্রোটিন এখান থেকে আসে। আপনি দেখেন গরুটা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং যার কারণে গরুর মাংসের দাম এখানে $550। কিন্তু আপনি যে আস্থার কথাটা বলছেন, এখানে বাংলাদেশের যেটা ন্যায্য পাওনা যেগুলো, সেগুলো বাধাগ্রস্ত হচ্ছে। আর আমরা কিন্তু তার বাইরে গিয়ে যে আমার যে পাওনা, এগুলোকে সামনে এনে এগুলোর সমাধান না করে, আমরা এর বাইরে গিয়ে কিন্তু যে চুক্তি অথবা এমওইউ সই করার কথাগুলো হচ্ছে, এটা তো আসলে জনগণের আস্থা ফিরে আসার কোনো কারণ নাই, এবং বরঞ্চ এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে আজকে। এবং ভারত যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশে, আমি এই কথাটা একটু পরিষ্কার করে বলতে চাই, এই কারণে যে বাংলাদেশের যে নির্বাচন 2014 নির্বাচন হয়েছে, এটা সমস্ত গণতান্ত্রিক দেশ থেকে তারা কিন্তু অবস্থান নিয়েছে, এটাকে এই নির্বাচন তারা গ্রহণযোগ্য নয় বলে বলেছে প্রত্যেকটি দেশ। এবং সেই অবস্থান থেকে এখনো পর্যন্ত কেউ নড়েনি, কিন্তু ভারত এটাকে সমর্থন দিয়েছে। এবং শুধু তাই নয়, যেটা আমি বলেছি যে জয়েন্ট কমিউনিকে, যেটা যৌথ বিবৃতি দিয়েছে, এখানে বলা হচ্ছে যে বর্তমান সরকার গণতন্ত্রকে শক্তিশালীকরণ করা হয়েছে। অথচ বিশ্বের প্রত্যেকটি দেশের, আপনি এখানে দেখেন যত ডেলিগেশন আসছে, তারা কিন্তু বলছে এখানে গণতন্ত্রের সমস্যা, মানবাধিকারের সমস্যা, আইনের শাসনের সমস্যা। অথচ
এই যৌথ বিবৃতিতে, এই আলোচনায় ভারত এই ইস্যুগুলো একেবারে অ্যাড্রেস করে না, বলছে উল্টো বলছে যে গণতন্ত্রকে শক্তিশালী করা হয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশের মানুষের আস্থা ভারতের উপর কিভাবে আসবে? এই যে আস্থার কথা বলা হচ্ছে, এই আস্থাটা আসার কোনো সুযোগ তো নাই। আপনি যেখানে আমি বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে একেবারে মৌলিক বিষয়ে আমি সমর্থন দিয়ে একটি অবৈধ সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি, সেখানে আস্থার সংকট তো থাকবেই। এবং এরপরে আপনি 22টা না যত এগ্রিমেন্ট সই করেন, কিন্তু আস্থার সংকট তো পার হবে না। আস্থার সংকট যদি পার হতে হয়, আপনি বাংলাদেশের জনগণের স্বার্থে আপনাকে কথা বলতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, কোনো দলের সাথে নয়। এখানে কিন্তু আস্থার সংকটটা দাঁড়িয়েছে। যে আস্থার সংকট নিয়ে কথা হচ্ছে, আপনি এর আগে একটু বলেছেন, যেহেতু প্রসঙ্গটা আসলো, তো সাথে যেমন আমাদের ঋণ সহায়তার প্রসঙ্গটাও তুলেছি, যে যেহেতু ঋণ সহায়তা দিয়েছে সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার জন্য, যদিও আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে এটা সাপ্লায়ার্স ক্রেডিট। তো আমি আবার দুটা পত্রপত্রিকায় দেখেছি যে এটা ওইভাবে শর্ত নির্দিষ্ট করে দেয়া নাই। এখনো আমরা তাহলে পরিষ্কার হয়নি বিষয়টা যে আসলে সাপ্লায়ার্স ক্রেডিট কেনা। তো আমরা যাই হোক, এই যে ঋণকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, আর সাথে আস্থার কথা যেহেতু যৌথ বিবৃতিতে বলা হচ্ছে, কিন্তু আস্থার সংকট আছে বলে আপনারা দুজনেই বলেছেন। আস্থার সংকট আমরা দুজন না, আস্থার সংকট আছে যে কোনো লোকই বলবে যে আস্থার সংকট আছে, এবং সেটা স্বীকার করা হোক বা না হোক। আমরা এক দেশের সঙ্গে আর এক দেশের যখন চুক্তি হবে, তখন আমরা চাইবো যে তাতে আমরা কতটা লাভবান হই, এবং অন্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় তারাও লাভবান হোক। আমাদের উন্নয়ন দরকার, উন্নয়নের জন্য আমাদের কিছু ঋণ নিতে হবে অথবা সহযোগিতার প্রয়োজন হতে পারে। আমাদের গণতন্ত্র শক্তিশালী করার দরকার, সেই ব্যাপারে যদি কেউ আমাদের সহযোগিতা করে এবং সেই ব্যাপারে যদি কোনো বক্তব্য থাকে, সেটা এখানে বলা হয়েছে যে 2014 নির্বাচনের কথা বললেন, এটা অন্য লোকের কথা। আমি তো প্রতিদিনই পত্রিকায় আসছে, বিদেশি ডেলিগেশন আসছে, সবাই তারা বলছেন। কিন্তু আমাদের অর্থমন্ত্রী মোহিত সাহেব তিনি কি বললেন সাংবাদিকদের কাছে ওই নির্বাচনের পরপর যে প্রেস সঙ্গে কথা, আমি তো নিজে টেলিভিশনে দেখলাম, উনি বলছেন আরে এই নির্বাচন কোনো নির্বাচনই না, এই আবার নির্বাচন হবে। তো এই কথাটা যখন একটা অত্যন্ত বিদগ্ধ ব্যক্তি, তিনি প্রবীণ একজন ব্যুরোক্র্যাট, তারপরে রাজনীতি করছেন অনেকদিন থেকে, তিনি নিজের রাজনৈতিক পরিবারের মানুষও বটে, তার নিজের তো একটা বিচার বিবেচনা আছে, তিনি নিজেই অর্থমন্ত্রী, একটা মুরব্বী ধরনের মানুষ তিনি এই সরকারের মধ্যে, তিনি বলছেন যে আরে এটা কোনো নির্বাচন, এই বাক্যটাই এই, তো আবার হবে নির্বাচন, যখন ভালো নির্বাচন হবে। তো সেখানে তো যদি এর ভিতরে যৌথ বিবৃতিতে যদি এই কথা বলা হয় যে শক্তিশালী হচ্ছে, শক্তিশালী, জনগণ কি সেটা বিশ্বাস করছে? জনগণ সেটা বিশ্বাস করবে? সেটা যে বরং যদি হতো যে শক্তিশালী করার জন্য সকল দল মতেরকে নিয়ে আরো ভালো নির্বাচন হবে, আরো সকলের অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এবং সেখানে আপনার বর্তমানে যে বিরোধী দলের যে ভূমিকা, সেই ভূমিকা আরো কার্যকর করার ব্যবস্থা সরকারের দিক থেকে করবে। কারণ সরকারে যারা আছেন তারা তো রাষ্ট্র পরিচালনা করছেন, সেটা কিভাবে নির্বাচন হয়েছে না হয়েছে সেটা তো পরে অন্য জিনিস। তাছাড়া তাদের তো রাষ্ট্র তো চালাচ্ছেন তারা, তো সুতরাং তাদের ভূমিকা তো বেশি হওয়ার কথা। তো সেই সব জায়গাগুলো তো জনগণ শুনতে চেয়েছিল, দেখতে চেয়েছিল যে বাংলাদেশের যেমন এই যে আপনার গরু আসছে না, পাটের উপরে আপনার অশুল্ক বাধা, অনেক বাধা, অশুল্ক বাধা, এটা আমাদের জুট প্রডিউসিং দেশ, এটা আমাদের এখানে জুটের ব্যাপারে বর্তমান সরকার যে কতগুলি এই যে জুট প্রোডাক্টের উপরে কি করছে, সেটা ভালো, সেটা তো আমরা প্রশংসা করছি, সেটা করছে। কিন্তু এই জুট নিয়ে ভারতের সঙ্গে তো আমাদের সম্পর্কটা খুব সহযোগিতামূলক হচ্ছে না, তো সেটা তো জনগণ দেখছে। তারপরে তারা আমাদের ইলিশ চাইছে, আমরা তো ইলিশ অবশ্যই দেবো তাদেরকে, ইলিশ আমরা দিচ্ছি, আচ্ছা খাচ্ছে, কিন্তু সেখান থেকে যদি আপনার গরু আসা বন্ধ হয়, এবং এটা তো যেটা খসরু ভাই বললেন, যেটা ব্রিটিশ আমল থেকেই, শুধু না ব্রিটিশ আমল তো ছিল, একই দেশ ছিল, কিন্তু তারপর পাকিস্তানি আমলেও কিন্তু এটা খুবই অবাধে আসতো ভারত থেকে, এবং এটা আসতো যে এটা কোনো মফতে আসে নাই, সেটা এখানকার লোক টাকা দিয়েই নিত। তো সুতরাং সেখানে ভারতও সেখান থেকে টাকা আয় করছে। তো সেই সব দিক থেকে যে জায়গাগুলি আমাদের সমস্যার মতন মনে হয় বা সমস্যাই আসলে, সেই জায়গাগুলিকে অ্যাড্রেস করা উচিত ছিল দুই দেশের নেতৃত্ব
শীর্ষ এক্সিকিউটিভ, তাদের উচিত ছিল যে এই জিনিসগুলি আরো বেশি, তাহলে আস্থার জায়গাটার কথা যেটা বলা হচ্ছে আর সম্পর্ক সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার কথা যেটা আমাদের মিডিয়াও বলছে, চমকের কথা বলছে, সর্বোচ্চ সর্বদাই বেশি ব্যবহার হচ্ছে যে কোনো দেশের সাথে সম্পর্ক সর্বোচ্চের কোনো প্রয়োজন হয় না। সম্পর্কটা যদি স্বাভাবিক থাকে, ভালো থাকে, সুন্দর থাকে, সৌহার্দ্যপূর্ণ থাকে, আন্তরিকতাপূর্ণ থাকে, সেটি তো ভালো। জনগণের স্বার্থ যদি এছাড়া সর্বোচ্চের যে ডেফিনেশন, আমার কাছে এই সর্বোচ্চের কোনো, আমি সর্বোচ্চ বলতে যে ডেফিনেশন বুঝি সেটা হলো স্বাভাবিক থাকা, ভালো থাকা, আপনার বিরোধ না থাকা, এইগুলি হলো। যে অনেক ধন্যবাদ। আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে আসি। যেটা বলছিলাম যে তিস্তা ইস্যু শুরুতে যদিও একটু বলেছেন, কিন্তু আমরা দেখলাম যে ওই 7 বছর আগে যেমন মনমোহন সিং এসেও কিন্তু এরকম কথাই বলেছেন, আশ্বাস দিয়েছিলেন। তখন একটা আশা যে জাগানো হয়েছিল, তখন হয়নি, আবারও সেই আশা জাগানোর কথা বলা হলো, কিন্তু তখনও এটা মমতা ইস্যু ছিল, এখনও সেই মমতা ইস্যু হলো। যদিও ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই তার 2 সরকারের মেয়াদের মধ্যে এটা করার তারা একটা আশ্বাস দিয়েছে, কিন্তু মমতা যার জন্যে এই বলা হচ্ছে যে তিস্তা চুক্তিটা হচ্ছে না, কিন্তু তিনি কিন্তু ওই সুরে কথা বলছেন না, তিনি কিন্তু আবার পাল্টা নদীর কথা বলছেন। হ্যাঁ, এটা তো আমাদের এই জিনিসটা তো বুঝতে হবে যে আসলে পানি বন্টন নিয়ে যে রাজনীতিটা ভারতে হচ্ছে, এটা কিন্তু যারা পানি বিশেষজ্ঞ এবং এটার সাথে যারা কাজ করে তাদের কাছে কিন্তু পরিষ্কার। সুতরাং যে কথাটা বলা হচ্ছে এটা খুব সহসা সমাধান হয়ে যাবে, এবং এটা বলার পেছনে কারণটা হচ্ছে যে আমাদের মৌলিক অগ্রাধিকার যে বিষয়টি ভারতের সাথে, সেটাকে বাইপাস করে বাকি যে এগ্রিমেন্টগুলো হচ্ছে কিংবা এমওইউ সমঝোতা স্মারক হচ্ছে, এটাকে জাস্টিফাই করার জন্য এই কথাগুলো বলা হচ্ছে। আমার তো এমন কোনো ব্যাপার এখানে ঘটেনি যে আমার মৌলিক যে চাহিদা, যে আমার পানি 154টি নদীর পানি, এবং এটাকে একটা ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে যে আমি অন্যান্য যে অঞ্চলে যে ঘটনাগুলো ঘটেছে, যেভাবে পানি শেয়ার, যে পানি বন্টন ব্যবস্থা চলছে, এর বাইরে তো আমরা কিছু চাচ্ছি না। সুতরাং এমন কি ঘটে গেল, একেবারে আমার অগ্রাধিকারটা বাদ দিয়ে আমাকে গিয়ে অন্য সব সমঝোতা চুক্তি করতে হচ্ছে, এগ্রিমেন্ট করতে হচ্ছে। এটার কারণটা কি? এটা তো মানুষের কাছে বোধগম্য নয়, এটা কোনো যুক্তি হতে পারে না। তাইলে এটা যদি অপেক্ষা করতে থাকে, যেটা আমার মৌলিক বিষয়, তাহলে ওই সমস্ত চুক্তি অপেক্ষা করতে অসুবিধা কি? আমার মৌলিক বিষয়কে আমি বাদ দিয়ে ওই সমস্ত চুক্তি করার, আমার এমন কি তারা পড়ে গেছে বাংলাদেশের, এমন কি বাংলাদেশ কি এখানে কি এই চুক্তিগুলোর জন্য আমাকে এত ত্বরান্বিত করতে হচ্ছে আমার এই ভারতে গিয়ে চুক্তিগুলো করার জন্য? এটা তো প্রশ্নবিদ্ধ একটা। যে এই একই প্রশ্ন আপনার কাছে, যেটা এর আগেও মমতা ইস্যু ছিল, এবারও মমতা ইস্যু, তার মানে কি আসলে মমতা আসলে ফ্যাক্টর নাকি কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা ফ্যাক্টর? যেটা আকাশ সাহেব, এটা হলো যে আমরাও তো সাধারণ রাস্তাঘাটের লোকজনের সঙ্গে চলাফেরা করি, পরিবেশ নিয়ে কথা বলি বা ই করি। রাষ্ট্র হলো একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র যারা চালান, এই যে রাজনীতিবিদ একজন আছেন, তারা তো রাজনীতি করেন। মমতা ব্যানার্জি এবং কেন্দ্রীয় সরকার, তারা তো রাজনীতিও করেন। তারা তো বাংলাদেশের জন্য রাজনীতি করেন না, তারা রাজনীতি করেন তাদের নিজের দেশের জন্য। এখন এই চুক্তিটা নিয়ে মমতা ব্যানার্জি, আমরা বাইরের থেকে যেটা মনে হচ্ছে যে মমতা ব্যানার্জির কারণে হচ্ছে না, এইটা মমতা ব্যানার্জির কারণে যদি কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা থাকে, মমতা ব্যানার্জি হয়তো চাইছেন, যেহেতু তিনি রাজনীতি করেন, ভোটের রাজনীতি করেন, এবং সেখানে ভোট একটা ফ্যাক্টর ওয়েস্ট বেঙ্গলে, সমস্ত ভারতে, কিন্তু আমাদের এখানে ভোট মোটের দিকে গরজ না দিলেও চলে, কিভাবে সরকার গঠিত হবে সেটা আলাদা কথা। কিন্তু সেখানে হয়েছে তিনি হয়তো মনে করছেন যে এই চুক্তির যদি আমি বিরোধিতা করি, তাহলে আমার জনপ্রিয়তা এখানে আমার এলাকায় মনে করবে যে আমি স্টেটের আমি স্বার্থ রক্ষা করছি। কিন্তু একই সঙ্গে তার বোঝা উচিত, আমি যদি তারটাই মনে করি যে তিনি এটার মধ্যে একটা বিরাট বাধা, তাহলে তার বোঝা উচিত যে নৈতিক একটা দিক আছে। নদী একটা প্রাকৃতিক জিনিস। নদীটা যখন এক জায়গা থেকে আসলে কাজ করেছে, নদী পানি তারাও ব্যবহার করবেন, আমরাও ব্যবহার করব, কিছু পানি বঙ্গোপসাগরে গিয়ে পড়ে যাবে।
কিন্তু এটাকে যদি আমি এক ধরনের বাধার সৃষ্টি হয়েছে, তো এটা রীতিমতো একটা পিওর অ্যান্ড সিম্পল একটা মানে একটা হিন্ড্রেন্স, একটা বাধার সৃষ্টি হচ্ছে বারবার। কেন্দ্রীয় সরকার বলছে যে আমরা তো দিতেই চাই। এখন কেন্দ্রীয় সরকার তো ইচ্ছা করে দিতে পারে, ইচ্ছা করেই দিতে পারে, এবং কেন্দ্রীয় সরকার তো নেগোশিয়েট করবে তার সরকারের সঙ্গে। আমাদের গভর্নমেন্ট, আমাদের প্রাইম মিনিস্টার তো মমতা ব্যানার্জির সঙ্গে নেগোশিয়েট করবে না, এটা আমাদের প্রাইম মিনিস্টার করবেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। আর ভারতের প্রধানমন্ত্রীর একটা সমঝোতার দরকার আছে, সেটা হলো তিনি তার দেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে করবেন। কিন্তু এখন তিনি আবার আজকে 2 দিন থেকে যেটা করছি, যে কালকে দিয়েছেন তিনি এই বিকল্প, এগুলি তো দীর্ঘ, এগুলি একটা দীর্ঘসূত্রিতা, এবং এগুলি একটা বালকেও বোঝে যে তিনি যে এটা দিয়েছেন, থিওরিটা দিয়েছেন, এই থিওরি এটা বাস্তবায়ন করা যদি সত্যি ধরেন, আমরা এটা মেনে নিলাম, কেন্দ্রীয় সরকার মেনে নিল, আমরাও মেনে নিলাম, তখন কি হবে? তখন হবে যে এটা বাস্তবায়ন করতে গেলে 25 বছর, বুঝলেন না? আর সেই 25 বছর পরে পানির অবস্থা কি দাঁড়ায় না দাঁড়ায় ঠিক নেই। এইটা একটা এখন তাহলে আপনার শেষ কথা, আমাদের শেষ কথাটা হলো এই যে বাংলাদেশের মানুষ যাতে একটা বুঝতে পারে যে আমাদের এই বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, যে রাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছেন, ভারতের সরকার, ভারতের রাজনৈতিক দল, ভারতের জনগণ, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু এখন যদি তারা আমাদের সঙ্গে খুব একটা বেশি বড় ভাই সুলভ ব্যবহার করতে যান, এবং জনগণ এটা বোঝে, এই শব্দটা আমি বলছি এই জন্যে যে এটা বিগ ব্রাদারলিতা তারাও বলে, সকলেই বলে, এবং সেটা বড় দেশ, তাদের অনেক সুযোগ সুবিধা আছে, এই করবে। কিন্তু আমাদের দেশের মানুষের আবেগ, অনুভূতি, এই জিনিসটাকে মূল্যায়ন করার দরকার। যে এইখানকার লোকের ধরেন কিছুই দিল না, তাহলে কি হলো? তাতেও কিন্তু তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে, কিছুই আমরা পেলাম না। কিন্তু এটা তাদের বিবেকের কাছে কি রকম, তাদের যে নেতৃত্বের কথাই আমি বলবো, আমি যে সেই নেতৃত্বের কাছে এইটাকে তাদের বিবেক কি বলে, যে পানি আটকিয়ে রাখলাম, তারপরে এখানকার লোকেরা শেষ ব্যবস্থা করতে পারলো না, এখানে খরা হলো, দুর্ভিক্ষ হলো, তো সেটা কোনো কথা হলো যে আমরা যতটুকু লোকজনের সঙ্গে আমরা দীর্ঘদিন থেকে, আপনি যেটুকু জানেন যে আমি এই পরিবেশ ইত্যাদি নিয়ে, তাতে হলো যে বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে সর্ব অন্তঃকরণে বন্ধুত্ব চায়, কিন্তু সেই বন্ধুত্বের পথে যে বাধাগুলি, সেই বাধাগুলি দূর করাও খুব কঠিন কিছু না। তো সেটা 2 দেশের নেতৃত্বেই সেটা বুঝতে হবে, মানুষের আবেগ অনুভূতি বুঝতে হবে, এবং ওই দেশের লোক তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়ে আমাদের ক্ষতিগ্রস্ত আমরা হই, এই রকমের কোনো রকমের সিদ্ধান্ত যদি তারা নেন, তাহলে এটা হবে আমাদের জন্য বেদনাদায়ক। যদিও আমাদের সাথে সম্পর্ক খারাপ হবে না, কিন্তু এটা হবে আমাদের জন্য খুবই দুঃখজনক। জি, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। প্রিয় দর্শক, 2 দেশের যৌথ বিবৃতিতে যে কথাটা বলা হয়েছে, যেটা শুরু করেছিলাম, যে সেটা হলো যে আস্থার সম্পর্ক কৌশলগত সম্পর্কের চেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সেই আস্থা রাখতে চাই, যদিও তিস্তাতে অনেক পানি গড়িয়ে গিয়েছে, কিন্তু আমরা তিস্তার পানি পাইনি, আমাদের তৃষ্ণা মেটেনি। আমরা ভারত সরকারের উপর আস্থা রাখতে চাই। আমাদের দিক থেকে আমাদের যথেষ্ট ইতিবাচক সাড়া আমরা দিয়েছি, আমরা অপেক্ষা করেছি। আমরা মনে করি যে যেমনটি আশ্বাস দেওয়া হয়েছে, খুব শিগগিরই মানুষের যে মৌলিক যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ হবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।